এরপর আবার আমাকেই আলোচনা করতে হচ্ছে যে শপথ কিভাবে নিয়েছেন না নিয়েছেন। ফলে আমার 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 কাছে মনে হয় এটা আমার জন্য একটু কষ্টের, কন্ট্রাডিকশন হয়। আমি তো শুরুতেই মনে করি এটা একটা অবৈধ। রাষ্ট্রপতির কাছে যদি তারা শপথ নাও নিত, তারা যদি অবৈধভাবে তারা চালাতো, কিন্তু পুরোটাই অবৈধ হতো। তারা আবার সংবিধান কিভাবে কিভাবে যেন, যেখানে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশনই নেই, সেখানে আবার শপথও নেওয়ার এক নাটক করেছে। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, সোজা কথা হচ্ছে যে এটা খুবই ফানি এবং এটা খুবই দান্দিক যে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে আবার রাষ্ট্রপতির বিরুদ্ধে বলছে, রাষ্ট্রপতিকে অপসারণ বিষেধাগার করছে। এটা আমার কাছে একটা দেখবার মতো বিষয়। এটা ভবিষ্যতের জন্য একটা ব্যাপক প্রেসিডেন্ট বা নজির, যেটাকে আমরা আইনের ভাষায় বলি, নজির স্থাপিত হয়েছে ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ আসলে তো সবসময় সবার একরকম যাবে না, ভবিষ্যৎ আসবে। তো সেই জায়গাতে এই দখলদার বাহিনীকে কিন্তু তিনি আইনিভাবে তিনি কিন্তু বাতিল ঘোষণা করতে পারে। এখন এটার জন্য কারেজের প্রয়োজন আছে, এটার জন্য আরো অনেকগুলো বিষয়াদি প্রয়োজন। কিন্তু আপনি যদি আইনটা জানতে চান বা ক্ষমতা জানতে চান, অ্যাম্বিট অফ পাওয়ার জানতে চান, তাহলে এগুলোকে তিনি এমনি উচ্ছেদ করতে পারেন। এখন তিনি করবেন কিনা, করলে তিনি আসলে কার ক্ষমতাটা তার পেছন দিয়ে থাকা লাগবে, এইটাও আমার মনে হয় বিবেচ্য বিষয়। সো এই জায়গাগুলো আমার মনে হয় বিবেচনা করা যেতে পারে, বা হতে পারে যে এরকম যে রাষ্ট্রপতি যদি কিছু করতে হয়, তাহলে সশস্ত্র বাহিনীর একটা প্রচ্ছন্ন সাহায্যের প্রয়োজন আছে। আমি অন্তত পক্ষে তা মনে করি বা অ্যাজিউম করি। এখানে একটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাইবো, যে শেখ হাসিনার পদত্যাগপত্র, যে পদত্যাগপত্র নিয়ে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এত কথা বললো যে শেখ হাসিনা তিনি পদত্যাগপত্র দিয়ে দিয়েছেন, কিন্তু এই চুপ্পু সাহেব তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে আমার কাছে কোনো রকম কোনো পদত্যাগপত্র আসেনি। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই নয় কি? একদম। এটা নিয়ে আপনি জানেন যে গত বছরের অগাস্টের পরের যে মাসগুলো, এইটা একটা বড় ধরনের হট টপিক ছিল, বা এমন একটা টপিক ছিল যে সবচাইতে বেশি ডিসকাসড একটা টপিক। আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধানের 57 ধারার বিভিন্ন যে 57 অনুচ্ছেদের বিভিন্ন অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনার তার রেজিগনেশন পেপারটা রাষ্ট্রপতির কাছেই দিবেন। কারণ রাষ্ট্রপতি কিন্তু নিয়োগটা দেন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং প্রধান বিচারপতিকে। ফলে আমরা জানি যে চুপ্পু সাহেবের কাছে এই ধরনের কোনো রেজিগনেশন ছিলেন না, যেটা পরিষ্কারভাবে তিনি তার আপনার সাক্ষাৎকারগুলোতে বলেছেন। এটা মনে হয় বলাটা বাহুল্য এই মুহূর্তে এসে যে আলাপটা, কিন্তু এতটুকু জেনে রাখা দরকার যে কোনো ধরনের পদত্যাগপত্র দেওয়া হয়নি। এবং পরবর্তী সময়ে আপনার সুপ্রিম কোর্টের আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের একটা অপিনিয়ন নেওয়া যেতে পারে, একটা গাইডলাইন নেওয়া যেতে পারে, বাট এটা বাইন্ডিং কি? আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা বাইন্ডিং না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে, কেন সুপ্রিম কোর্টের একটা অপিনিয়ন লাগবে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রভিশন যেহেতু ছিল না, তাই সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন নিয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে, তারা বলতে চায়। পরবর্তীকালে আপনার অ্যাডভোকেট মহসিন নামে এক ভদ্রলোক সেই সুপ্রিম কোর্টে এই নথিটা চেয়েছে, নথির আবেদন করেছে যে আমরাও সেই নথিটা দেখতে চাই যে কি ধরনের ইনস্ট্রাকশন কোর্টকে দেওয়া হয়েছে। দেখা গেল যে কোর্টের একটা অর্ডার পত্র থাকলেও, অর্থাৎ অর্ডার বলতে তাদের একটা অপিনিয়ন থাকলেও, সুপ্রিম কোর্টে কোনো ধরনের এই জাতীয় ফাইল নথিভুক্ত করা হয়েছে কিনা আজ পর্যন্ত সেটা পাওয়া যায়নি, সেই নথিই নাই। ফলে আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে একটা ক্ষমতা আছে অপিনিয়ন দেওয়ার বা গাইডলাইন দেওয়ার, সেইটাও আসলে এখানে যথাযথভাবে পালন করা হয়নি। অর্থাৎ এটা অবৈধ, যেটাকে আমরা নাল এন্ড ভয়েড বলবো, এবং এটাকে আমরা আইনের ভাষাতে বলবো আপনার ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ শুরুতেই বাতিল। তাহলে আপনার মূল প্রসঙ্গগুলোকে আমি একটু সামারি যদি করি, আপনার প্রশ্নগুলো এখন পর্যন্ত আপনি আমাকে যা করেছেন, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি কি বন্দী? রূপক অর্থে, মেটাফোর অনুযায়ী তিনি বন্দী। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে তাকে হয়তোবা টিভিতে দেখতে পাচ্ছেন, কোন প্রোগ্রামে তিনি ফুল দিতে যাচ্ছেন, বা প্রথম নাগরিক হিসেবে তিনি দেশের 1 নাম্বার নাগরিক হিসেবে তিনি সেই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টটা পালন হিসেবে হয়তোবা যাচ্ছেন, তার ওই প্রোটোকলটাও তিনি পাচ্ছেন, সিকিউরিটি পাচ্ছেন, কিন্তু কার্যত তিনি বন্দী, নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে তার ক্ষমতা আছে যে এই টোকাই সরকারদের ক্ষমতাকে শেষ করে দেওয়া, এটাকে অবৈধ ঘোষণা করা এবং ইমার্জেন্সি তিনি ঘোষণা করতে পারেন। আরেকটা ক্ষমতা আছে আমাদের সংবিধানের 141 নাম্বার যেই অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ অনুযায়ী তিনি কিন্তু ইমার্জেন্সি ঘোষণা করতে পারেন এবং সেই ইমার্জেন্সি কিন্তু প্রধানমন্ত্রীর এক ধরনের নির্দেশনা থাকলেই হবে। তো প্রধানমন্ত্রী তো সেই নির্দেশনা আপনার হোয়াটসঅ্যাপেও দিতে পারেন, টেলিফোনেও দিতে পারেন, ইমেলেও দিতে পারেন। সো সেই নির্দেশনা যদি প্রধানমন্ত্রী দেন, রাষ্ট্রপতি কিন্তু ইমার্জেন্সি ঘোষণা করতে পারেন। ইমার্জেন্সি ঘোষণা করলে আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, যেগুলো আমাদের সংবিধানের 3য় ভাগে বিধৃত হয়েছে, তার একটিও থাকবে না। ফলে এইটা আপনি জেনে রাখেন যে রাষ্ট্রপতি কিন্তু এখন চাইলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই জরুরি অবস্থা ঘোষণা করলে কোনো ধরনের মৌলিক অধিকার থাকবে না, কারো কোনো মিছিল, মিটিং, রাজনৈতিক দল, মামলা, মোকদ্দমা কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। এইটা কিন্তু একটা বড় ধরনের তার ক্ষমতা ইমার্জেন্সি ঘোষণা করার ব্যাপারে। এরপরে আপনি জানতে চেয়েছেন মনে হয় যে লাস্টের প্রশ্নটা যেন কি ছিল আপনার, আমি সামারি করছিলাম একদম শেষ দিকে যখন আপনি আলোচনাটা করেছেন প্রশ্নটা, আপনার মনে আছে আপনি কি প্রশ্ন করেছিলেন আমাকে? আমি এইখানে যে বিষয়টা একবার আপনার কাছে জানতে চাইবো, আপনি যে বিষয়টা বলছিলেন ভারতের কাছে সাহায্য চাইবেন কিনা, হ্যাঁ ভারতের যে জায়গাটাতে আমি আপনাকে উত্তর দিয়েছি যে এই ধরনের চাওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কমিউনিটি, ভারতকে যদি আমি আন্তর্জাতিক কমিউনিটির একজন সদস্য হিসেবে ধরি, আপনি দেখেন বাংলাদেশ, আমি যদি এখন ভারতকে নিয়ে বলি যে হ্যাঁ ভারতের কাছে উনি চাইবেন, ভারত অ্যাটাক করবে, এই অংশটা কেটে কালকেই ধরেন অনলাইন পুরাপুরি ভাইরাল করে দিবে। বরঞ্চ এইভাবে বলাটা বেটার যে ভারতকে আপনি ওই যে ভারত বিদ্বেষী জায়গাটা, ওই জায়গাটাকে সরিয়ে অন্য অনেকগুলো দেশের মতোই ভারত একটা দেশ, এইভাবে বিবেচনা করে আপনি যদি দেখেন যে কোনো মানে ইন্টারন্যাশনাল কমিউনিটির অংশে ভারতও পড়ে, সেটা পৃথিবীর সব রাষ্ট্রেই পড়ে, বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক কমিউনিটি, তারা যদি জাতিসংঘের মাধ্যমে আইনগতভাবে কোনো কিছু রিজলভ করতে পারেন, কোনো ধরনের স্যাংশন আরোপ করে, সেটা হতে পারে। স্যাংশন আরোপ করার ক্ষমতা তো আপনারা জানেন যে আমেরিকা স্যাংশন আরোপ করেছে, ভারত স্যাংশন আরোপ করতে পারে, নেপাল স্যাংশন আরোপ করতে পারে, ভুটান স্যাংশন আরোপ করতে পারে যে বাংলাদেশের সাথে কোনো বাণিজ্য করবে না নেপাল, বাংলাদেশের সাথে রাশিয়া কোনো বাণিজ্য করবে না। মানে এই ধরনের ঘটনা যদি ঘটে, তাই না? আমরা তো অতীতে দেখেছি যে কোনো স্বৈর শাসক বা রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে অন্যান্য যারা রাষ্ট্র আছে তারা স্যাংশন দিয়েছে, যেমন আপনার মিয়ানমারের সামরিক জান্তার উপরে নানান ধরনের স্যাংশন আছে। ঠিক একইভাবে ভারত কিন্তু স্যাংশন দিতে পারে, ভারত যদি চায়। মানে ভারত যদি চায়, আমি বলছি না যে ভারতের দেওয়া উচিত, ভারত যদি চায়। কারণ এখন যদি আমি এটা বলতে যাই, দেখা যাবে যে এই অংশটা কেটে আবার দিয়ে দিচ্ছে যে নিঝুম মজুমদার বলেছে যে ভারত যাতে বাংলাদেশকে স্যাংশন দেয়। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই টোকাই সরকার যেইভাবে ইচ্ছা ওইভাবে উৎখাত হলে আমার কোনো আপত্তি নেই, যেইভাবে ইচ্ছা।